আপনারা শুনছেন বাংলা হরহর স্টেশন। আজকের গল্প রোড নাম্বার 12। গল্পের লেখক মনীষ সিং। গল্পটি অনুবাদ করেছেন স্নিগ্ধা ঝা। আজকের পর্ব 3। বারবার বলে দেওয়া সত্ত্বেও না আছে সময়ের জ্ঞান, আর না আছে নিজের পরিবারের প্রতি কোনো মোহ। উফ, বাবা মায়ের হয়েছে যত জ্বালা। হ্যাঁ, চিন্তা করার হাত থেকে আমার তো কোনো মুক্তি নেই। নিজের মনে বিড়বিড় করতে থাকেন পুনমের মা এবং অপেক্ষা করতে থাকেন। মোবাইল ফোনটা তুলে আবার পুনমের নাম্বার লাগাতেই জানালার কাঁচের ওপারে একটা কালো কাক এসে জোরে ঠোকর খেয়ে মাটিতে পড়ে যায়। উনি হঠাৎ জানলার ঠোকরের আওয়াজে রীতিমতো চমকে যান। ইতস্তত করে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গিয়ে খুলে ফেলেন জানলা। নিচে ঝুঁকে দেখেন একটা কালো কাক জবরদস্ত চোট খেয়ে মাটিতে পড়ে ছটফট করছে। উনি বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। তখনই পাখা খানিক ফরফর করে কাকটা একদম নিথর হয়ে যায়। উনি বুঝে যান যে কাকটা আর বেঁচে নেই। এসব দেখে উনি খুব ভয় পেয়ে যান, কারণ এমন ঘটনাকে নিতান্তই অশুভ মানা হয়। এবার ওনার মন মেয়ের জন্য আরো বেশি অশান্ত হয়ে ওঠে। ওদিকে দুই পুলিশ কর্মচারী নিজেদের কৃতকর্মের পাপ থেকে কি করে মুক্তি পাওয়া যায় তাই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কনস্টেবলটি বিনম্রভাবে হাত জোর করে ইন্সপেক্টর পান্টের দিকে তাকায়। স্যার, স্যার কিছু মনে করবেন না, আমি ভেবেই পাচ্ছি না যে ছেলেটাকে গুলি করে মারার কি দরকার ছিল। যদি এটুকু সহজেই বুঝে যেতে তাহলে তো তুমি মামুলি কনস্টেবল না হয়ে আমার পোস্টে থাকতে। অহংকারী ইন্সপেক্টর পান্ডে এসব বলে কনস্টেবলটির আসল প্রশ্নের উত্তরটা এড়িয়ে যান। সে পান্ডের এই ধরনের কথায় মনে মনে অসন্তুষ্ট হলেও বাইরে বুঝতে দেয় না। আপাতত একটা ভয় তাকে কুড়ে খাচ্ছিল। বারবার মনে হচ্ছিল আজকের রাত তার জন্য সব থেকে কালো রাত। পুনমের মা ঘাবড়ে গিয়ে স্বামী সুভাষকে ফোন করেন। সুভাষ কোনো কাজে শহর থেকে বাইরে গিয়েছিলেন। স্ত্রীর ফোন পেয়ে তিনি ফোনটা রিসিভ করেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি খাবার হয়ে গেছে তোমার? হ্যালো। পুনমের মায়ের গলায় ঘাবড়ানোর আওয়াজ। আমার আমার ভীষণ ভয় করছে গো। কি হলো? তুমি এত ভয় পাওয়া গলায় কথা বলছো কেন? বলছি সব ঠিক আছে তো? হ্যাঁ, জানো জানো তো, পুনম না আমাকে মিথ্যে কথা বলে কোথাও একটা বাইরে গেছে, এখনো ফেরেনি। ভয়ে ভয়ে স্বামীকে জানান পুনমের মা। ভীষণ চিন্তায় পড়েন পুনমের বাবা সুভাষ। স্ত্রীর কাছ থেকে বিস্তারিত সব জানতে চান। পুনমের মা কাঁপা কাঁপা গলায় সবকিছু জানান। আমার আমার মন বলছে জানো তো, পুনমের সঙ্গে না নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। আমি আমি সোনাল আর বাকি সব বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিন্তু তারা কেউই না ওর সম্বন্ধে কোনো কিছুই জানে না। পুনম তো নিজেও ফোনটা ওঠাচ্ছে না গো। এই এই বলছি, তুমি শিগগির বাড়ি ফিরে এসো না। সুভাষ সব কাজ ফেলে পরের ফ্লাইটেই বাড়ি ফিরে আসেন। স্ত্রী অনুপমার অবস্থা দেখে নার্ভাস হয়ে পড়েন। দুজনে মিলে পুনমের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে হাজির হন। সেখানে যেতেই তারা খবর পেয়ে যান যে পুনম এক দুর্ঘটনার শিকার হয়ে সঙ্গে সঙ্গে স্পটেই মারা গেছে। তার কোনো আইডেন্টিটি এখনো খুঁজে না পাওয়ার জন্য তাদেরকে ইনফর্ম করতে পারা যায়নি। আদরের একমাত্র মেয়ের অকাল মৃত্যুতে মা বাবার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। পুনমের মায়ের চোখে বাঁধ ভাঙা কান্না। বারবার পুনমের নাম নিয়ে হাহাকার করে তার কান্না সহ্য করা যেন সকলের জন্যই মুশকিল হয়ে পড়েছিল।
মা, আরে তুই আমাকে মিথ্যে বলে কোথায় চলে গেলি রে? এ যদি আমি আগে জানতাম। পুনম, পুনম রে, ও মা গো, মা তুই ফিরে আয়, মা তুই ফিরে আয় আমার কাছে। ওগো, তুই আমাকে ওর খবর এনে দাও, ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। জীবন যেন বয়ে চলা নদীর মতো। বাধা এলে নদী যেমন নিজের পথ বদলে অন্যদিকে বয়ে যায়, তেমনি জীবনের পথে যা কিছুই ঘটুক, মানুষ ধীরে ধীরে এগিয়ে যাওয়ার রাস্তা বের করে নেয়। জীবনকে যা থামিয়ে দিতে চেয়েছিল তাকে দুনিয়া বেশি দিন মনে রাখে না। পুনমের চলে যাওয়ার পর তার মা বাবার জীবন যেন থেমে গিয়েছিল, কিন্তু আবার চলতে শুরু করেছে। 2 বছর পার হয়ে গেছে। দুনিয়া পুনমকে ভুলে গেলেও এক মা কিন্তু তার সন্তানকে কোনোদিনও ভুলতে পারেন না। আজও পুনমের মায়ের বুক পুনমের জন্য টনটন করে ওঠে। পুনমকে দেখার জন্য আজও শূন্য দুচোখ চঞ্চল হয়ে ওঠে। কখনো তো নিজেকেই অপরাধী ভেবে দোষ দিতে থাকেন। হায়, সেদিন রাত্রে পুনমকে যদি তিনি বাইরে না যেতে দিতেন। এক অপরাধ বোধ তার বুকে গভীর ক্ষতের মতো দগদগে হয়ে আছে। যা হারিয়ে যায় তা কোনোদিনই ফেরত আসে না। পুনমের মৃত্যু তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। ক্রমশ ওনার শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে। কোনো রকমের চিকিৎসাতেই কোনো লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত সুভাষ স্ত্রীকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া ঠিক করেন, কিন্তু সেখানকার চিকিৎসাতেও অনুপমার কোনো উপকার হয় না। এখন তো পরিস্থিতি এক অদ্ভুত মোড় নিয়েছে। পুনমের কাছে যাওয়ার জন্য অনুপমা প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে যোগ দিতে শুরু করে দেন। উনি অনেক খোঁজ নিয়ে সেই শহরে প্যারানর্মালের বিষয় নিয়ে বিখ্যাত একজন স্পেশালিস্টের খবর জোগাড় করেন। তার নাম ছিল ডক্টর দুর্গা প্রসাদ, আর ওর বাড়ি ছিল অনুপমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের ভিতরে। অনুপমা ওর সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু সুভাষ এসবে একদমই বিশ্বাস করতেন না, আর তাই অনুপমাকেও এ ধরনের ব্যাপার থেকে দূরে থাকার পরামর্শ দিলেন। কিন্তু অনুপমা হার মানার পাত্রী ছিলেন না। মেয়ের সঙ্গে মেলার জন্য তিনি কোনো কাজে পিছপা হতে রাজি নন। কখনো কখনো তার মনে আত্মহত্যার খেয়ালও আসে। ভাবেন, মরণের পর তো তিনি মেয়ের কাছেই চলে যাবেন, আর তখন তাদের মা মেয়েকে আর কেউ আলাদা করতে পারবে না। একদিন রাত্রে অনুপমা পুনমকে স্বপ্নে দেখেন। পুনমের 2 চোখে ভরা জল। কাঁদতে কাঁদতে সে মায়ের দিকে এগিয়ে আসছে। মা, ও মা, আমি আমি একেবারে একা হয়ে পড়েছি যে। মা, ও মা। এই কথা শুনতেই অনুপমার হার্টবিট বেড়ে যায়। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি, আর সেই সঙ্গে তার চোখও খুলে যায়। যদিও এটা নিছক স্বপ্ন ছিল, কিন্তু ব্যাপারটা অনুপমার মনে আর মস্তিষ্কে গভীর ছাপ ছেড়ে দেয়। এই স্বপ্ন তাকে অস্থির করে তোলে, আর দিন রাত সেই স্বপ্নের কথা ভেবে তিনি কান্নাকাটি করতে থাকেন। এই মানসিক অস্থিরতার থেকে মুক্তি পেতে আর পুনমের সঙ্গে কথা বলার জন্য তিনি দুর্গাপ্রসাদের সঙ্গে দেখা করাই স্থির করে ফেলেন। সুভাষ তখন পাশেই বেখবর হয়ে ঘুমোচ্ছিলেন। অনুপমা ঠিক করলেন যে সুভাষকে না জানিয়েই একদিন দুর্গাপ্রসাদের বাড়ি চলে যাবেন। এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। সুভাষ রোজকার মতো অনুপমাকে সময় মতো ওষুধপত্র দেওয়ার নির্দেশ দিয়ে অফিসে বেরিয়ে যান। সুভাষ বেরোতেই অনুপমা দুর্গাপ্রসাদকে ফোন করেন। ফোন রিং হয়ে যাচ্ছে, আর প্রতিটা মুহূর্তে অনুপমার অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে। যেন দুর্গাপ্রসাদকে নয়, ফোনটা তিনি তার মেয়ে পুনমকেই করেছেন। এমন সময় ওদিক থেকে আওয়াজ আসে।
আওয়াজ শুনতেই ব্যাকুল হয়ে ওঠেন অনুপমা। আমি আমি ডক্টর দুর্গাপ্রসাদের সঙ্গে কথা বলতে চাই। ওর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। আমি পাশেই থাকি। আমাকে দেখা করার জন্য মানে যে কোনো সময় দিলেই চলবে। ম্যাডাম, আপনি শান্ত হন। আপনি দুর্গাপ্রসাদের সঙ্গেই কথা বলছেন। আপনি ভীষণ অশান্ত হয়ে আছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ 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 ডক্টর, আমি কি আজই আপনার সঙ্গে দেখা করতে পারি? দুর্গাপ্রসাদ একটু চুপ করে যান। কিছু চিন্তা করছেন মনে হলো। আপনি কিছু বলছেন না কেন? দেখুন, আজ তো আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে, আগে থেকেই করা ওগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি চেক করে। প্লিজ প্লিজ চেক করে বলুন না, আমার দেখা করাটা ভীষণ জরুরি। যা দেখছি ঠিক আছে, আপনি লাঞ্চ টাইমে চলে আসুন, ওই ঠিক 1:30 নাগাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। অনুপমা উত্তেজিত হয়েই কথাগুলো বলে এবং তারপর ফোনটা কেটে দেয়। তখনই তার কানে আবার বেজে ওঠে সেই স্বর। মাগো, আমি এখানে একেবারে একা মা, একেবারে একা। অনুপমার চোখ আবার ভিজে যায়। নিজের মনেই তিনি মেয়েকে উত্তর দেন, আমি আসছি রে মা, আমি আসছি। আমি তোর কাছে আসছি সোনা। অনুপমা দুর্গাপ্রসাদের বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখেন সুভাষের কল। হয়রান হন অনুপমা। কিছুক্ষণ রিং হয়ে যাওয়ার পর রিসিভ করেন। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? আমি একটা জরুরি ফাইল নিতে বাড়ি এসেছি, এসে দেখি দরজায় তালা বন্ধ। কোথায় আছো তুমি? আমি আমি হ্যাঁ, ওই একটু শপিং এর জন্য বেরিয়েছি বুঝলে। সুভাষ ওর আওয়াজ শুনে বুঝে যান যে অনুপমা মিথ্যে বলছেন। এবারে একটু কড়া হয়েই জিজ্ঞাসা করেন স্ত্রীকে, সত্যি বলো, সত্যি। আমি বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। এতদিন বললেও তুমি কখনো বাড়ির বাইরে যেতে চাইতে না, আর আজ এই প্রচন্ড রোদ্দুরে দুপুরবেলা তুমি শপিং করতে গেছো। কি হলো বলো সত্যিটা। আজ আমি ডক্টর দুর্গাপ্রসাদের কাছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি? ও, আজকাল তুমি আমাকে এতখানি পর করে দিয়েছো অনুপমা। না 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 না, এমন নয় সুভাষ, তুমি ভুল বুঝো না, প্লিজ তুমি ভুল বুঝো না আমায়। এমন যদি না হয় তাহলে তুমি আমায় ভরসা করে ছেড়ে দিয়েছো কেন? নাকি তুমি ভাবছো যে পুনমের চলে যাওয়াতে আমার একটুও কষ্ট হয় না? নাকি পরিবারের সদস্যদের জন্য আমার কোনো ফিলিংসই নেই? পুনম না থাকাতে আমার জীবনও মরুভূমি হয়ে গেছে। বেঁচে আছি শুধু তোমার জন্য। সব সময় তোমার কষ্ট বোঝার চেষ্টায় থাকি, তোমার মনের ব্যথা ভাগ করে নেওয়ার চেষ্টায় থাকি, কিন্তু কিন্তু আমার ব্যথা বোঝার কেউ নেই। তাই বেশি দুঃখ তো আমার হওয়া উচিত, তাই না? এভাবে এভাবে বলো না প্লিজ। আমি আমি জানি তুমি প্রণমকে ভীষণ ভালোবাসো, আর তাতে কখনোই ভাটা পড়বে না। অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি বাড়ি ফিরছি। বলতে বলতে চোখের জল মুছে ফেলে বাড়ির দিকে পা বাড়ান অনুপমা। না, এখন মনটা অনেক শান্ত লাগছে। মনে হচ্ছে স্বামীর সঙ্গে এই কথাবার্তাটুকু পুনমকে হারানোর কষ্টে চন্দনের প্রলেপের কাজ করল। এবার হয়তো তারা একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন। এক সপ্তাহ পরের কথা। সেদিন ছিল পূর্ণিমা।
রাত্রি হতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করে দেয়। যে ঝকঝকে চাঁদ আকাশে গলানো রূপোর মতো জ্যোৎস্নাধারা ছড়িয়ে দিচ্ছিল, তার রংটাই ক্রমশ টকটকে লাল হতে শুরু করে। পুরো শহর হঠাৎ একসঙ্গে পাওয়ার কাট হয়ে যায়। আলোর উৎস বলতে শুধুমাত্র আকাশের ওই লাল চাঁদ। এই আবছায়া ঘেরা রাত্রে একজন পুলিশ কর্মী পেট্রোলিং ডিউটিতে ছিল। সে পুলিশের গাড়িতে বসে ফোনে কথা বলছিল। সে ছাড়া গাড়িতে ছিল একজন ড্রাইভার। সেই সময় ওয়াকি টকিতে ভাঙা ভাঙা আওয়াজে একটা নির্দেশ আসে। ডেড বডি পাওয়া গেছে রোড নাম্বার 12 এ। ডেড বডি পাওয়া গেছে। মিডিয়া ক্রাইম সিনে পৌঁছবার আগেই সেখানে গিয়ে চেক করো। ওভার এন্ড আউট। আওয়াজ থেমে যায় আর পুলিশের গাড়ি রোড নাম্বার 12 এর দিকে ঘুরে যায়। সেই রোডে পৌঁছতেই তাদের কানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। রাস্তার পাশে পাহাড়ের ওপর চাঁদ এখনো লাল। হঠাৎই শুরু হয়ে যায় উথাল পাথাল ঝড়। গাড়ি আগে চালানো মুশকিল হয়ে যায়। এবার গাড়ির হেডলাইটটা বারবার অফ অন হতে থাকে। তাই দেখে পুলিশ কর্মীটি ভয় পেয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আরে করছোটা কি? তোমার কি মজা লাগছে নাকি? আমি কিছু করছি না স্যার, নিজের থেকেই এমন হয়ে যাচ্ছি। ড্রাইভারের আওয়াজ শুনে বোঝা যায় সেও ভয় পেয়েছে। আর তখনই কারো একটা বিকট হাসির শব্দ শুনতে পাওয়া যায়। সেই ভয়ানক আওয়াজ শুনে পুলিশ দুজনের কাল ঘাম ছুটতে শুরু করে। হঠাৎ গাড়ির প্রত্যেকটা জানালার কাঁচে কালো ছায়া ছেয়ে যায়। সে ছায়া এত ঘন যে জানালার আর পার দেখা যায় না। তাদের মনে হয় তারা যেন অন্ধকার কোনো ঘরে বন্দী হয়ে পড়েছে। এখন ড্রাইভারের জন্য গাড়ি আগে পিছে কোনো দিকে নিয়ে যাওয়াই অসম্ভব হয়ে দাঁড়ায়। পুলিশ কর্মীটি ভয়ে ভয়ে কথা বলে ওঠে, আরে এখানে হচ্ছেটা কি? কথা বলতে বলতেই ওয়াকি টকিতে আবারও আওয়াজ ভেসে ওঠে। পালাও। ওভার এন্ড আউট। পালাও। কথাটা শুনেই ভয়ে কাঁপতে কাঁপতে দুজনে প্রাণ বাঁচানোর জন্য গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করে। দরজাটা খুলে ছুট ছুট পাগলের মতো ছুটে পালাতে থাকে তারা। হঠাৎ দেখতে পায় ঠিক সামনেই একটা গাছে দুটো মৃতদেহ টাঙানো আছে। দুজনেই থেমে যায়, হাঁপাতে থাকে। মৃতদেহ দুটির কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। এই রোড ভীষণই অলক্ষণে মনে হচ্ছে। কথাটা বলেই মোবাইলের টর্চটা অন করে পুলিশ কর্মীটি গাছে টাঙানো মৃতদেহের দিকে ফোকাস করে। কি? দেখতেই হুঁশ উড়ে যায় তাদের। দুই মৃতদেহ হুবহু তাদের দুজনের মতো দেখতে। মনে হচ্ছে তারা নিজেদের মৃতদেহই গাছে টাঙানো অবস্থায় দেখছে। এই দৃশ্য দেখতেই ড্রাইভার হাঁপাতে হাঁপাতে আবার সেখান থেকে পালাতে শুরু করে। স্যার পালান, স্যার পালান, স্যার পালান, স্যার পালান, এখান থেকে পালান। দ্বিতীয় পুলিশটি এই ভয়াবহ ঘটনা দেখে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যায়। রোড নাম্বার 12 যা ঘটল এমনটা না কেউ কখনো দেখেছে, না কেউ কখনো শুনেছে। এ কি কোনো অদৃশ্য শক্তির কাজ, নাকি কোনো খুনির প্ল্যান করা ষড়যন্ত্র? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন বাংলা হরহর স্টেশন।